নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই। খারঘরের সোনালি রোদে এক অহংকারী বাবার বাড়িতে শুরু হয় এক অদ্ভুত নাটক। দুই মেয়ে, দুই জগৎ। একজন লাখ টাকার গাড়ি আর ৩ কোটির ফ্ল্যাট নিয়ে ঝলমলে, অন্যজন সাধারণ কুর্তা চাকায় লুকিয়ে রাখে অজানা সম্পদের রাজ্য। কিন্তু যখন নিয়তির হাত ঘুরে যায়, তখন মিথ্যে দেখনদারির প্রাসাদ ধসে পড়ে আর সত্যিকারের শান্তির ছাদ উঠে আসে চোখের সামনে। শুনুন এই গল্প, যেখানে অহংকারের পতন আর সারল্যের জয় একসঙ্গে লিখে দেয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা। খারঘরের সেক্টর ১৪ সেই পুরনো কিন্তু প্রশস্ত ও খোলামেলা সোসাইটিতে এক রবিবারের সকাল যেন সোনালি আলোর মায়ায় ভরে উঠেছিল। সূর্যের মৃদু রশ্মি জানালা দিয়ে প্রবেশ করে হলঘরের বিলাসবহুল সোফায় এক অপূর্ব সোনালি আভা ছড়িয়ে দিয়েছিল। ৩ তলার 3 বিএইচকে ফ্ল্যাটে বিজয় রাও তার প্রিয় আরাম কেদারায় বসে খবরের কাগজের পাতা উল্টে যাচ্ছিলেন। তার মুখে স্থায়ী এক অহংকারের ছাপ আর চোখে আমি সেরা এমন এক দৃঢ় ভাব তার পুরো ব্যক্তিত্বকে স্পষ্টভাবে প্রকাশ করছিল। একসময় খারঘর মার্কেটে তার হোলসেলের ব্যবসা জমজমাট ছিল। এখন অবসর নিলেও সেই ব্যবসায়ীর অহংকার এবং মানুষকে শুধুমাত্র টাকার মাপকাঠিতে বিচার করার স্বভাব তার এক চুলও কমেনি। রান্নাঘর থেকে পোহার সুন্দর গন্ধ ভেসে আসছিল। মালতীবাই, বিজয় রাওয়ের স্ত্রী, তাড়াহুড়ো করে নাস্তা তৈরি করছিলেন। মালতীবাইয়ের স্বভাব তার নামের মতোই শান্ত এবং স্বামীর প্রত্যেক কথায় হ্যাঁ বলে দেওয়ার মতো। বাড়িতে বিজয় রাওয়ের কথাই শেষ আইন, এটা তিনি গত ৩৫ বছর ধরে মুখ বুজে মেনে এসেছিলেন। মালতী, ওগো, কত সময় হলো? 10:30 বেজে গেছে। প্রাঞ্জলি আর অভিজিৎ এখনই আসবে। ওদের জন্য সেই বিশেষ পনির পরোটা বানিয়েছ তো? অভিজিৎ ওটা খুব ভালোবাসে। বিজয়রাও খবরের কাগজ থেকে মাথা না তুলেই আওয়াজ দিলেন। হ্যাঁ হ্যাঁ, বানিয়েছি, কিন্তু অর্চনা আর সৌরভও তো আজ আসছে। ওদের জন্য সাধারণ পোহা রেখেছি। হ্যাঁ, আসবে ওরা, বাসের ধাক্কা খেতে খেতে কিংবা সেই পুরনো স্কুটারে করে। আইটিতে কাজ করে নাকি, কিন্তু চালচলন একদম ভিখারিদের মতো। কতবার বলেছি একটা গাড়ি কেন, কিন্তু না, শুধু টাকার ওপর যান লড়িয়ে রাখে দুজনে। বিজয়রাও নাককুচকে বিড়বিড় করলেন। এমন সময় দরজার বেল বাজল। মালতীবাই তাড়াতাড়ি আঁচল সামলে দরজা খুললেন। দরজায় অর্চনা, সৌরভ এবং ওদের ৮ বছরের মিষ্টি মেয়ে আনান্যা দাঁড়িয়েছিল। অর্চনা একটা সাধারণ কিন্তু সুন্দর সুতির কুর্তা পরেছিল, আর সৌরভ বরাবরের মতো একটা ফর্মাল শার্ট আর প্যান্ট। দুজনের মুখেই এক অসীম শান্তি ছিল। দিদা বলে আনন্যা মালতীবাইকে জড়িয়ে ধরল। আনন্যা দেখতে যতটা মিষ্টি ছিল ততটাই গুণী আর বুদ্ধিমান। সে ঘরে পা রাখতেই বিজয় রাওয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। এলি নাকি? যা দিদাকে সাহায্য কর। বিজয়রাও অত্যন্ত রুক্ষভাবে আনান্যাকে উত্তর দিলেন। অর্চনার সৌরভও তাকে প্রণাম করল, কিন্তু বিজয়রাও শুধু ঘাড় নেড়ে সেটা গ্রহণ করলেন। সৌরভ আর অর্চনা সোফার এক কোনায় বসল। অর্চনা ঘরে নজর বোলাল। ও জানত যে আজকের রবিবারটাও বরাবরের মতোই কাটবে। বাবার খোঁচামারা কথা আর ছোট বোনের অহেতুক প্রশংসা, এটাই ছিল এই বাড়ির অলিখিত নিয়ম। কি জামাইবাবু, কোথায় রাখলেন আপনাদের সেই পুরনো 2 চাকা গাড়িটা? বাইরে সোসাইটিতে অভিজিতের নতুন লাখ টাকার গাড়ি দাঁড়াবে, তার পাশে আপনাদের ওই লক্কর গাড়ি রাখবেন না? দারোয়ানকে বলে কোনায় রাখতে বলুন। চায়ের কাপ হাতে নিয়ে প্রথম বান ছাড়লেন। সৌরভের মুখের হাসি একটুও কমল না। সে অত্যন্ত শান্তভাবে বলল, বাবা, গাড়ি পার্কিংয়েই রেখেছি ঠিকমতো, আর ওটা পুরনো হলেও আমাদের সব কাজ সময় মতো মিটিয়ে দেয়। আমাদের এখন নতুন গাড়ির দরকার মনে হচ্ছে না। আরে অভিজিতের দিকে দেখো, গ্রিন ভিউ সোসাইটিতে থাকেও 3 কোটির ফ্ল্যাট, কিও লাইফস্টাইল। সোসাইটিতে ঢুকলে মনে হয় কোনো 5 স্টার হোটেলে ঢুকেছি। আর তোমরা স্বামী স্ত্রী মিলে মাসে 1.5 লাখ কামাও, আর এখনও নেরুলের সেই সাধারণ ভাড়া বাড়িতে পড়ে আছো। লজ্জা লাগে না তোমাদের নিজেদের বাড়ি নেই ভেবে? বিজয় রাওয়ের গলা এখন ধীরে ধীরে চড়ছিল। অর্চনার বুকে ছ্যাত করে উঠল। ও চমকে আনান্যার দিকে তাকাল। আনান্যা পাশের চেয়ারে বসে ছবি আঁকছিল, কিন্তু ওর কান দাদুর কথার দিকেই ছিল। মেয়ের সামনে নিজের স্বামীর এমন অপমান হতে দেখে অর্চনার খুব খারাপ লাগছিল। বাবা, আমাদের ভাড়া বাড়িটাই ভালো লাগে। আমরা সেখানে সুখে আছি, আর বাড়ি কেনাটা তো যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। অর্চনা নিজের গলা যথাসম্ভব শান্ত রেখে বোঝানোর চেষ্টা করল। সুখে আছো? কিসের সুখ?
অন্যের মালিকানার 4টে দেওয়ালকে নিজের বাড়ি মনে করা মানে বোকামি অর্চনা। কাল যদি ওই বাড়ির মালিক তাড়িয়ে দেয় তবে কোথায় যাবে মেয়েকে নিয়ে? রাস্তায়। অভিজিৎ আর প্রাঞ্জলিকে দেখো, ৩৫ বছর বয়সেই নিজের সাম্রাজ্য গড়েছে ওরা। 4টে লোক ওদের সম্মান দেয়। আর তোমাদেরকেই জিজ্ঞেস করে? তোমাদের ওই সাধারণ জামা কাপড় আর ভাড়া বাড়ি দেখে আমার তো মাঝে মাঝে আত্মীয় স্বজনের সামনে তোমাদের পরিচয় দিতে লজ্জা লাগে। বিজয় রাও এখন পুরোপুরি কাণ্ডজ্ঞানহীন হয়ে কথা বলছিলেন। মালতীবাই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে নিমুটভাবে এই অপমান শুনছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু স্বামীকে থামানোর সাহস তার ছিল না। আনান্না ছবি আঁকা থামিয়ে দিল। সে তার নিষ্পাপ কিন্তু তীক্ষ্ণ চোখে দাদুর দিকে তাকিয়েছিল। দাদু, তুমি মা বাবার ওপর কেন চিৎকার করছো? আমাদের বাড়ি খুব সুন্দর। বাবা ওখানে আমার জন্য সুন্দর বাগানও বানিয়েছেন। আর বাবা বলেন যে আমরা যেখানে ভালোবাসা নিয়ে থাকি সেটাই আমাদের আসল রাজপ্রাসাদ। অনন্যার এই নিষ্পাপ কথায় বিজয়রাও ফিক করে হেসে উঠলেন। ওরে খুঁকি, তোর বাপ তোকে এখন থেকেই গরিব হয়ে থাকার শিক্ষা দিয়েছে দেখছি। ভালোবাসা দিয়ে ঘর চলে না, তার জন্য ব্যাংক ব্যালেন্স আর স্টেটাস লাগে। স্টেটাস, যা তোর এই মা বাবার কাছে কোনোদিন ছিল না আর কোনোদিন থাকবেও না। দাদুর কঠোর কথা শুনে অনন্যার মুখ শুকিয়ে গেল। ও কাঁদতে কাঁদতে অর্চনার কাছে এলো আর ওকে জাপটে ধরল। নিজের ছোট মেয়ের চোখের ওই ভাব দেখে অর্চনার ধৈর্য হারিয়ে যাচ্ছিল। ওর মনে হচ্ছিল এক্ষুনি উঠে বাবাকে সব সত্যি বলে দিয়ে ওর এই মিথ্যে অহংকার চিরতরে ভেঙে দেয়। ওর চোখে অপমানের আর রাগের জল জমা হচ্ছিল। ও কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, অমনি সৌরভ খুব আলতো করে অর্চনার হাত নিজের হাতে নিল। অর্চনা সৌরভের দিকে তাকালো। সৌরভের চোখে এক অদ্ভুত শান্তি আর গভীর বোধ ছিল। সে অর্চনার হাতে হালকা চাপ দিয়ে চোখ দিয়ে ইশারা করল, শান্ত থাকো, সময় আসুক, এখন কিছু বলো না। সৌরভের ওই স্পর্শ আর বোঝানোর ধরন অর্চনার জন্য মলমের মতো কাজ করল। ও একটা দীর্ঘশ্বাস নিল আর নিজের রাগ সামলে নিল। সৌরভ অনন্যাকে কাছে টেনে নিল, ওর মাথায় আদর করে হাত বুলিয়ে বলল, অনন্যা, দাদু বড় তো, তিনি যা বলেন আমাদের মঙ্গলের জন্যই বলেন। তুই যা তো, দিলাকে পোহা আনতে বলগে যা। অনন্যা মাথা নেড়ে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। বিজয়রাও ভাবলেন তিনি এই দুজনকে চিরতরে চুপ করিয়ে দিয়েছেন। তিনি জয়ের ভঙ্গিতে গোঁফে তা দিয়ে সোফায় হেলান দিয়ে বসলেন। কখনো প্রাঞ্জলির কাছ থেকে শেখো, আজকাল দুনিয়ায় দেখনদারি না করলে লোক পায়ের তলায় পিষে দেয় দেখে নিও, তিনি আবার বিড়বিড় করলেন। ঠিক সেই সময় নিচে একটা বড় আর দামি গাড়ির কর্কশ হর্ন বাজল। বিজয়রাওয়ের কান খাড়া হয়ে গেল। ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। এলো, আমার প্রাঞ্জলি আর অভিজিৎ এলো মনে হয়। মালতী, ওগো বাইরে দেখো, তোমার আদরের মেয়ে এসেছে। বিজয়রাও উৎসাহে এগিয়ে গিয়ে ব্যালকনির দিকে দৌড়ালেন। হর্নের শব্দে বিজয়রাওয়ের মুখে যে আনন্দ এসেছিল তা দেখার মতো ছিল। দরজায় বেল বাজল আর মালতীবাই তাড়াহুড়ো করে দরজা খুললেন। দরজায় প্রাঞ্জলি আর অভিজিৎ দাঁড়িয়েছিল। প্রাঞ্জলি গায়ে একটা অত্যন্ত দামি ডিজাইনার শাড়ি পরেছিল, হাতে বড় ব্র্যান্ডের পার্স আর চোখে গগলস। তার পেছনে অভিজিৎ এলো। তার হাতে ২-৩টে বড় মিষ্টি আর ড্রাই ফ্রুটসের বাক্স ছিল। কিন্তু কেউ যদি খুঁটিয়ে দেখত তবে অভিজিতের মুখে পথের ক্লান্তির চেয়ে কোনো এক অদৃশ্য দুশ্চিন্তার ছাপ বেশি দেখা যেত। এসো এসো, আমার রাজকন্যা এসেছে। বিজয়রাও উৎসাহে এগিয়ে গিয়ে প্রাঞ্জলিকে কাছে নিলেন। হ্যালো ড্যাড, কত ট্রাফিক ছিল কি বলবো। অভিজিৎকে বলছিলাম গ্রিন ভিউ থেকে খাড়ঘরে আসতে আমাদের বড় গাড়িটা বেরো করো না, ছোটটা বেরো করো, কিন্তু শুনলে তো। প্রাঞ্জলি হাসতে হাসতে নিজের বড় গাড়ি আর জীবনযাত্রার কথা প্রথম বাক্যেই বলে দিল। অভিজিৎ সোফায় গা এলিয়ে দিল। নমস্কার কাকা, সে ওপর ওপর হাসি মুখে বলল, কিন্তু বসার পর থেকেই সে বারবার ফোন চেক করছিল। ফোনে আসা একটা নোটিফিকেশন দেখে তার কপালের ভাঁজ আরও গভীর হল। সে বিরক্তির সাথে ফোন পকেটে পুরল। অর্চনা আর সৌরভ এই সবটাই খুব নির্লিপ্তভাবে দেখছিল। সৌরভ অভিজিতের মুখের ওই চাপ সাথে সাথেই টের পেল। প্রাঞ্জলির এই ঝকঝকে দেখনদারি আর অভিজিতের বিরক্তি, এর পেছনে যে বড় কিছু লুকিয়ে আছে তা সৌরভের তীক্ষ্ণ নজর এড়াল না। কিন্তু সে কিছুই বলল না। বিজয়েরাও আবার সেই পুরনো ক্যাসেট বাজাকে শুরু করলেন। দেখ অর্চনা, বোনের থেকে কিছু শেখ, কি জাঁকজমক আমার জামাইয়ের, আর তোমরা সেই লক্কর গাড়িতে ধাক্কা খেতে খেতে এলে না। আরে জীবন একবারই পাওয়া যায়, এমন গরিবের মতো বেঁচে থাকার কি মানে আছে। অর্চনা শান্তই ছিল। সে শুধু হালকা হাসল, কিন্তু তার এই শান্তির পেছনে এক বিশাল আর মজবুত ভিত্তি ছিল যার বিজয়রাওয়ের বিন্দুমাত্র ধারণা ছিল না। 10 বছর আগে যখন অর্চনা আর সৌরভের বিয়ে হয়েছিল তখন দুজনের বেতনই খুব সাধারণ ছিল।
সৌরভ একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা অত্যন্ত মেধাবী আর দূরদর্শী যুবক ছিল। বিয়ের প্রথম দিন থেকেই বিজয়রাও সৌরভকে তার সাধারণ চালচলনের জন্য খোঁটা দিতে শুরু করেছিলেন। আমার অর্চনার কপালটাই পুড়ল, এমন কথা তিনি বারবার বলতেন, কিন্তু সৌরভ কোনোদিন পাল্টা উত্তর দেয়নি। বিয়ের শুরুর দিকে সৌরভ অর্চনাকে কাছে বসিয়ে একটা কথা খুব পরিষ্কার করে বলেছিল, অর্চনা, আমরা লোকের চোখে পড়ার জন্যে বা কাউকে কিছু প্রমাণ করার জন্যে টাকা ওড়াবো না। আমাদের আয়, আমাদের ঘাম, সেটা দেখনদারিতে ওড়ানোর চেয়ে আমরা আমাদের ভবিষ্যতের ভিত গড়তে ব্যবহার করি। আমরা একটা টিম হিসেবে কাজ করব। আর সত্যি, ওরা দুজনে একটা পারফেক্ট টিম হয়ে উঠল। ওরা হোটেল, রেস্তোরাঁ, দামি ব্র্যান্ডের পোশাক, 2 বছর অন্তর ফোন বদলানো আর লোক দেখানোর জন্যে গাড়ি কেনা, এই সব কিছু বাদ দিল। ওরা সাধারণ ভাড়া বাড়িতেই থাকল। সৌরভের আর্থিক পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে দুজনের বেতনের একটা বড় অংশ সরাসরি বিনিয়োগে যেত। তারা শেয়ার বাজার নিয়ে গভীর পড়াশোনা করল, মিউচুয়াল ফান্ডে নিয়মের সাথে বিনিয়োগ করল, আর যখন সঠিক সময় এলো তখন তারা রিয়েল এস্টেটের দিকে নজর দিল। অনন্যার জন্মের পর সৌরভ তার ভবিষ্যতের জন্য বড় পদক্ষেপ নিল। তারা সরকারিভাবে AR প্রপার্টিজ নামে একটা ছোট LLC কোম্পানি রেজিস্টার করল। তখন নেরুল আর নতুন গড়ে ওঠা ঘানসোলি নোডে জায়গার দাম নাগালের মধ্যে ছিল। অর্চনা আর সৌরভ নিজেদের সব জমানো পুঁজি দিয়ে ঘানসোলিতে প্রথম কমার্শিয়াল দোকান কিনল। তারপর তারা আর পেছন ফিরে তাকায়নি। গত 7 বছরে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কোনো ঢাকঢোল পিটিয়ে নয়, নেরুল আর ঘানসোলি এলাকায় প্রায় 5টা ব্যবসায়িক দোকান আর 4টে চমৎকার ফ্ল্যাট কিনেছিল। এই সবকটি ছিল ঋণমুক্ত অথবা নামমাত্র ঋণে, কারণ ডাউন পেমেন্ট তাদের অন্য বিনিয়োগের লাভ থেকেই জোগাড় হয়েছিল। তারা ভাড়াটেদের সাথে রোজকার ঝঞ্ঝাট চাইত না বা ভাড়া আদায়ের জন্য কারোর দরজায় যেতে চাইত না। তাই তারা এই সব কাজ একটা প্রফেশনাল প্রপার্টি ম্যানেজমেন্ট এজেন্সিকে দিয়ে দিয়েছিল। মাসের 1 তারিখে সব ভাড়াটের টাকা এজেন্সির কাছে যেত, আর এজেন্সি নিজেদের কমিশন কেটে নিয়ে বাকি মোটা অঙ্কের টাকা সরাসরি AR প্রপার্টিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিত। অর্চনা আর সৌরভ এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল, কিন্তু এই কথা তারা বিজয়রাও সহ গোটা দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল। কেন লুকিয়েছিল তারা? কারণ অর্চনা তার বাবাকে খুব ভালোভাবেই চিনত। যদি বিজয়রাও জানতে পারতেন যে অর্চনার কাছে এত বড় সম্পত্তি আছে, তবে তিনি ওর জীবনেও নাক গলাতে শুরু করতেন। তিনি এই বিষয়গুলো আত্মীয়দের মধ্যে শুধু নিজের অহংকার মেটাতে আর বড়াই করতে ব্যবহার করতেন। সৌরভ এটা চাইত না। আমাদের সাফল্য এতটাই শান্ত হওয়া উচিত যে সেটা শুধু আমাদের শান্তি দেবে, অন্যদের হিংসে নয়। সৌরভের এই ভাবনা অর্চনা নিজের মনে গেঁথে নিয়েছিল। সেই কারণেই তারা চুপচাপ বিজয় রাওয়ের টিপ্পনি শুনে নিত। কিংবা জামাইবাবু, কিসের চিন্তায় হারালেন? বিজয় রাওয়ের চড়া গলায় সৌরভ বাস্তবে ফিরল। কিছু না বাবা, আপনার পোহা খুব সুন্দর হয়েছে। সৌরভ অত্যন্ত শান্তভাবে বলল। ওদিকে সোফায় প্রাঞ্জলির বকবকানি চলছিল। ড্যাড, জানো, আমরা পরের মাসে হয়তো ইউরোপ ট্রিপে যাব। অভিজিৎকে বললাম, কতদিন হলো কোথাও যায়নি, তাই না অভিজিৎ? এটা শুনতেই অভিজিতের মুখের রং উড়ে গেল। সে আর চোখে প্রাঞ্জলির দিকে একটা অত্যন্ত রাগী আর বিরক্ত নজর দিল। ও জানত যে ওর 3টে ক্রেডিট কার্ডেরই লিমিট শেষ হয়ে গেছে। গ্রিন ভিউ সোসাইটির ওই আলিশান 3 কোটির ফ্ল্যাট আর বাইরে দাঁড়িয়ে থাকা ওই লাখ টাকার গাড়ি, এই সবটাই ছিল ভয়ঙ্কর বড় EMI এর ঋণের ওপর দাঁড়িয়ে। অভিজিতের মাসের অর্ধেকের বেশি বেতন শুধু সুদের কিস্তি মেটাতেই চলে যেত। রাতে ওর ঘুম আসত না, আর প্রাঞ্জলি সোশ্যাল মিডিয়ায় স্টেটাস বজায় রাখা ছাড়া আর কিচ্ছু বুঝতে চাইত না। অভিজিৎ ভেতর থেকে একদম নিঃস্ব হয়ে গিয়েছিল। দেখছি এখনও কিছু ঠিক হয়নি। অভিজিৎ দাঁত কিড়মিড় করে কোনোমতে উত্তর দিল। আরে কি দেখছ? যাও বিন্দাস, টাকা তো হাতের ময়লা, কামাবে আর ওড়াবে। বিজয়রাও বুক ফুলিয়ে বললেন। অর্চনা ধীরে করে সৌরভের পায়ের উপর পা রাখল। সৌরভ ওর দিকে তাকাল। ওই একটা দৃষ্টিতে হাজারো কথা ছিল। টাকা হাতের ময়লা নয় বাবা, টাকা হলো ঘামের ফোঁটা। আর আপনি যে দেখনদারিতে খুশি আছেন, সেই কাঠামো ভেতর থেকে কতটা পচে গেছে তা শুধু আমরাই দেখতে পাচ্ছি। এটাই অর্চনা বলতে চেয়েছিল। সৌরভ ওকে আশ্বস্ত করে তাকাল। সেই রবিবার খারঘরের ওই বাড়িতে 2টো আলাদা জগৎ একসাথে এসেছিল। একদিকে ঋণের বালির ওপর দাঁড়িয়ে থাকা আর যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন প্রাঞ্জলি আর অভিজিতের দেখনদারির অট্টালিকা, আর অন্যদিকে অর্চনা আর সৌরভ এক অটট বিশ্বাস আর শান্তিতে গড়ে তোলা রিয়েল এস্টেটের মজবুত প্রাসাদ।
অর্চনা আর সৌরভ আনান্যাকে নিয়ে সন্ধ্যায় নিজেদের সাধারণ দুচাকা গাড়িতে করে হাসতে হাসতে বাড়ি ফিরল। দাদুর টিপ্পনিগুলো তারা ওই খারঘরের বাড়িতেই ফেলে দিয়ে এসেছিল, কিন্তু সময়ের গর্ভে অন্য কিছু দানা বাঁধছিল। বিজয়রাও ভাবছিলেন তার আদরের মেয়ের জীবন এভাবেই ঐশ্বর্য আর অন্যদের অবহেলা করে কেটে যাবে। সময়ের চাকা কারো জন্য থামে না, আর নিয়তি কারো মিথ্যে অহংকার বেশিদিন সহ্য করে না। অর্চনা আর সৌরভের ওই দেখার পর এখন ১.৫-২ বছর কেটে গেছে। খারঘরের ওই খোলামেলা ঘর থেকে বিজয়রাওয়ের যে গর্বিত আওয়াজ আসত তা এখন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল। বিজয়রাও তার হোলসেলের ব্যবসা বন্ধ করলেও বাজারে নিজের প্রভাব বজায় রাখার জন্য কিছু পরিচিত ব্যবসায়ীকে বড় অঙ্কের টাকা সুদে দিয়েছিলেন। তাছাড়াও বন্ধুদের কথায় একটা বড় ব্যবসায়িক প্রজেক্টে নিজের বাড়ির ওপর ঋণ নিয়ে বড় বিনিয়োগ করেছিলেন। আমার কথা মানেই টাকা, এমন একটা ভ্রম ওর ছিল। কিন্তু বাজারে হঠাৎ মন্দা আসায় আর ওই প্রজেক্টের বিল্ডার পাত্তাড়ি গুটিয়ে পালানোয় বিজয়রাওয়ের সব টাকা ডুবে গেল। যেসব ব্যবসায়ীদের তিনি টাকা দিয়েছিলেন তারাও হাত তুলে নিল। দেখতে দেখতে তার ওপর ব্যাংক আর মহাজনের ঋণের পাহাড় জমে গেল। ঋণের কিস্তি বাকি পড়ায় ব্যাংকের নোটিশ আসতে শুরু করল। বিজয়রাওয়ের পায়ের তলার মাটি সরে গেল। নিজের এই স্ট্যাটাস ধসে যেতে দেখা তার পক্ষে অসহ্য হয়ে উঠেছিল। আত্মীয় স্বজন আর সমাজ এটা জানতে পারলে কত অপমান হবে এই ভয় তাকে গ্রাস করল। শেষে অত্যন্ত নিরুপায় হয়ে এবং নিজের মিথ্যে সম্মান বাঁচাতে বিজয়রাওকে এক কঠোর সিদ্ধান্ত নিতে হল। খারঘরের সেই নিজের হকের, সম্মানের আর আদরের বাড়িটা বিক্রি করার দিনটি ছিল মালতীবাইয়ের জীবনের সবথেকে কালো দিন। ঘরে চারদিকে আসবাবপত্রের বাক্স ছড়িয়ে ছিটিয়েছিল। ৩৫ বছর ধরে যে বাড়ির দেওয়াল তিনি নিজের ঘাম আর ভালোবাসা দিয়ে সাজিয়েছিলেন, সেই বাড়ি এখন পর হয়ে গেছে। রান্নাঘরের নিজের প্রিয় বাসন আর মশলার কৌটো পুরনো খবরের কাগজে মুড়তে মুড়তে মালতীবাইয়ের হাত থরথর করে কাঁপছিল। তার চোখ থেকে বয়ে চলা জল থামছিল না। বিজয় রাও হলে তার সেই খালি হওয়া আরাম কেদারায় স্তব্ধ হয়ে বসেছিলেন। সামনের দেওয়াল, যেখানে আগে তার এক বড় জাঁকজমকপূর্ণ ছবি লাগানো থাকত, তা এখন খালি আর ফ্যাকাশে দেখাচ্ছিল। মালতীবাই আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে হলে এলেন। ওগো, এই ঠাকুরের আসনের গণপতি বাপ্পা আর প্রদীপটা কি এই লাল ব্যাগে রাখব? ব্যাগটা আপনার কাছেই রাখুন। কণ্ঠস্বর কাঁপছিল। বিজয়রাও শূন্যে দৃষ্টি রেখে শুধু ঘাড় নাড়লেন। কিছুক্ষণ পর তিনি ভারী গলায় বললেন, মালতী, আমাকে ক্ষমা করো গো। যে বাড়ির জন্য আমার এত গর্ব ছিল, যে বাড়ির জোরে আমি অর্চনার বরকে যা খুশি তাই টিপ্পনি কেটেছি, সেই বাড়িই আজ আমার হাত থেকে চলে গেল। কি জবাব দেব আমি সমাজকে? লোকে কি বলবে যে বিজয়রাও বৃদ্ধ বয়সে রাস্তায় এসে দাঁড়িয়েছেন? মালতীবাই দীর্ঘশ্বাস ফেললেন। লোকেদের কথা ছাড়ুন, কিন্তু এখন আমাদের কি হবে? আমরা কোথায় যাব এই বয়সে? আমি প্রাঞ্জলিকে ফোন করেছিলাম, বিজয়রাও মাথা নিচু করে বললেন। ওর গলায় এক অদ্ভুত অপরাধ বোধ আর দুঃখ ছিল। বলেছিলাম, অন্তত কিছুদিনের জন্য আমরা তোমাদের কাছে গ্রিন ভিউ সোসাইটিতে এসে থাকি, যতক্ষণ না নতুন ঘর পাওয়া যায়। তারপরও কি বলল? মালতীবাইয়ের চোখে আশার একটা আলো জ্বলে উঠল। বিজয়রাওয়ের চোখ থেকে এক বড় অশ্রুবিন্দু নিচে গড়িয়ে পড়ল। ও বলল, ড্যাড, আমাদের ফ্ল্যাট 3 BHK হলেও অভিজিতের ওয়ার্ক ফ্রম হোম থাকে, ওর প্রাইভেসি লাগে, আর আমার কত পার্টি থাকে বাড়িতে। আপনারা এলে আপনাদের অসুবিধা হবে, আপনারা অন্য কোথাও কিছু দেখে নিন। মালতী, যার জন্য আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছিলাম, যাকে নিয়ে আমি এত গর্ব করতাম, সে আজ আমাকে থাকতে দেওয়ার জায়গা নেই বলে স্পষ্ট না করে দিল। এই শুনে মালতীবাই স্তব্ধ হয়ে গেলেন। তার অর্চনার কথা মনে পড়ল। অর্চনা এসবের কিছুই জানত না, কারণ বিজয়রাও নিজের মিথ্যে অহংকার বজায় রাখার জন্য এই বিপদ ওর কাছে লুকিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত যখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় এলো, তখন বিজয়রাওয়ের পা চৌকাঠেই আটকে গেল। দরজার বিজয় নিবাস নাম ফলকটি খোলার সময় ওর হৃদয়ে যে হাহাকার দানা বেঁধেছিল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। নিজের ঘর থেকেই বিতাড়িত হওয়ার সেই অনুভূতি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বিজয়রাও পুরোপুরি ভেঙে পড়ায় পরের সব দায়িত্ব মালতীবাইকেই নিতে হল। তিনি এক পরিচিত এজেন্টের কাছে ফোন করলেন। নেরুলের এক ভালো সোসাইটিতে তারা একটা 2 BHK ফ্ল্যাট ভাড়ায় পেলেন। পরের দিন ভাড়ার টেম্পো নেরুলের সেই সোসাইটিতে পৌঁছাল। ফ্ল্যাটটি বেশ বড় আর খোলামেলা ছিল, কিন্তু বিজয়রাওয়ের কাছে ওই ফ্ল্যাটটি কোনো কারাগারের মতো মনে হচ্ছিল।
আসবাবপত্রের বাক্সগুলো ঘরে রাখার সময় ওর দম বন্ধ হয়ে আসছিল। ৬৫ বছর বয়সে যখন মানুষের শান্তিতে বাঁচার কথা, তখন তাকে ভাড়াটে হিসেবে আসতে হলো। চলুন, জিনিসপত্র পরে গোছানো যাবে, আগে একটু জল খেয়ে নিন। মালতীবাই তাকে সোফায় বসিয়ে জল দিলেন। বিজয়রাও জলের এক চুমুক নিলেন আর চারপাশের অচেনা দেওয়ালের দিকে তাকাতে লাগলেন। ওর কানে ওর নিজের কথাই বাজতে লাগল। অন্যের মালিকানার দেওয়ালকে নিজের ঘর ভাবা বোকামি, রাস্তায় যাবে তোমরা। যে কথাগুলো তিনি সৌরভ আর অর্চনাকে শুনিয়েছিলেন, সেই কথাগুলোই আজ তার নিজের নসিবে ফিরে এলো। পরের দিন এজেন্ট ভাড়ার চুক্তিপত্র নিয়ে এলো। বিজয়রাও চশমা পরে ওই চুক্তিপত্রটি দেখলেন। তাতে বাড়িওয়ালার জায়গায় এআর প্রপার্টিজ নাম লেখা ছিল এবং সইয়ের জন্য এক ম্যানেজমেন্ট এজেন্সির সিলমোহর ছিল। বিজয়রাওয়ের মন এতটাই অসাড় হয়ে গিয়েছিল যে তিনি ওই নামের দিকে বেশি লক্ষ্য করলেন না। তিনি মুখ বুজে ভাড়াটে হিসেবে নিজের সই করে দিলেন। সই করার সময় ওর হাতের কাঁপুনি আর মনের লজ্জা লুকানো ছিল না। নিয়তির খেলা কত অদ্ভুত! যে ভাড়া বাড়ি নিয়ে তিনি আজীবন নিজের বড় মেয়ে আর জামাইকে খোটা দিয়ে এসেছেন, সেই ভাড়া বাড়িতেই তাকে এখন আশ্রয় নিতে হল। আর তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এআর প্রপার্টিজের চুক্তিতে তিনি সই করেছেন, সেই কোম্পানিটি অন্য কারও নয়, বরং অর্চনা আর সৌরভেরই ছিল। তিনি যে ঘরে এখন প্রতি মাসে ভাড়া দেবেন, সেই ঘরটি ওর সেই মেয়েরই ছিল যাকে তিনি সব সময় দারিদ্র বলে মনে করতেন। নেরুলের সেই ফ্ল্যাটে বিজয়রাও আর মালতীবাইয়ের নতুন কিন্তু লজ্জার জীবন শুরু হল। বিজয়রাওয়ের অহংকার চোট খেয়েছিল ঠিকই, কিন্তু তা পুরোপুরি মরে যায়নি। তিনি এখনও ভাবতেন যে প্রাঞ্জলি আর অভিজিতের আর্থিক অবস্থা খুব মজবুত, আর কোনোদিন হয়তো ওরা তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু তিনি কি করে জানবেন যে দেখনদারির যে মেঘ গ্রিনভিউ সোসাইটিতে জমেছে, তা নেরুল পর্যন্ত এসে ওর অবশিষ্ট অহংকারের ওপরও জল ঢেলে দেবে। নেরুলের সেই ভাড়া বাড়িতে বিজয়রাও আর মালতীবাই আসার পর ২ বছর কেটে গেল। সময়ের সাথে সাথে পুরনো বাড়ির স্মৃতির ক্ষত কিছুটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু বিজয়রাওয়ের মনের ক্ষোভ আর অহংকার পুরোপুরি যায়নি। পরিস্থিতি তাকে নিচে টেনে নামালেও ওর স্বভাব একই রকম থেকে গিয়েছিল। আজ দিওয়ালি পাড়োয়া ছিল, বাইরে সর্বত্র আলোর রসনাই আর বাজি ফাটানো চলছিল। নেরুলের সেই 2 বিএইচকে ফ্ল্যাটে সকাল থেকেই সুন্দর গন্ধে ভরে গিয়েছিল। মালতীবাই রান্নাঘরে দেওয়ালির ফরালের প্রস্তুতি নিচ্ছিলেন। মুচমুচে করঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাওয়া বেসনের লাড্ডু, কুরকুরে চাকলি আর ঝালঝাল রসুনের চিড়ে ভাজা। মালতীবাইয়ের হাতের স্বাদই ছিল আলাদা। কিন্তু এই সব করার মাঝেও তার মনে এক অজানা ভয় কাজ করছিল, কারণ আজ 2 মেয়ে আর জামাই ফরালের জন্য বাড়িতে আসবে। আর বিজয়রাওয়ের স্বভাব দেখে আজকের উৎসব শান্তিতে কাটবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন না। ঠিক সকাল 10:30টায় দরজার বেল বাজল। মালতীবাই দরজা খুললেন। দরজায় অর্চনা, সৌরভ আর ছোট্ট আনান্যা দাঁড়িয়েছিল। অর্চনা বরাবরের মতোই এক সাধারণ কিন্তু সুন্দর গাঢ় রঙের পৈঠানি শাড়ি পরেছিল, আর সৌরভ এক সাধারণ হালকা রঙের খাদি কুর্তা। তাদের মুখের হাসি ঘরের পরিবেশে এক আলাদা পজিটিভিটি নিয়ে এলো। হ্যাপি দিওয়ালি দিদা, বলে আনান্যা মালতীবাইকে জড়িয়ে ধরল। আনান্যা এক সুন্দর পরকর পোলকা পরেছিল, যাতে ওকে একদম পুতুলের মতো লাগছিল। সে ভেতরে এসে দাদুকেও প্রণাম করল। বিজয়রাও বরাবরের মতোই শুকনো আশীর্বাদ দিলেন। অর্চনা সোজা রান্নাঘরে গিয়ে মালতীবাইকে নাস্তার থালা সাজাতে সাহায্য করতে লাগল। আনন্যাও খুব লক্ষ্মী মেয়ের মতো দিদাকে ছোটখাটো কাজে সাহায্য করতে শুরু করল। ওর ওই সংস্কার আর মিষ্টি স্বভাব দেখে মালতীবাইয়ের চোখ ভরে এলো। সৌরভ হলে এসে বিজয়রাওয়ের সামনে বসল। কেমন কাটছে দিওয়ালি বাবা? শরীর কেমন আছে আপনার? সৌরভ নম্রভাবে জিজ্ঞেস করল। শরীর আর এই ভাড়া বাড়িতে কেমন থাকবে? নিজের বাড়ির যে জাঁকজমক ছিল, তাই পায়রার খোপে কি আর পাওয়া যাবে? বিজয়রাও নিজের পরিস্থিতির দায় আবার ভাগ্যের ওপর আর পরোক্ষভাবে সামনের জনের ওপর চাপিয়ে বিরক্তি প্রকাশ করলেন। সৌরভ এর ওপর কোনো প্রতিক্রিয়া দিল না, সে শুধু শান্তভাবে শুনে যাচ্ছিল। 11:30 বেজে গেলেও প্রাঞ্জলি আর অভিজিতের দেখা ছিল না। অবশেষে 12টা নাগাদ দরজার বেল জোরে বাজল। বিজয়রাওয়ের মুখের বিরক্তি এক নিমেষে উধাও হয়ে গেল, আর ওর চোখে এক চকমকানি এলো। দরজা খুলতেই প্রাঞ্জলি আর অভিজিৎ ভেতরে এলো। প্রাঞ্জলি এক অত্যন্ত ভারী আর চড়া রঙের ডিজাইনার লেহেঙ্গা পরেছিল, যা এই ঘরোয়া অনুষ্ঠানের জন্য একদম মানানসই ছিল না। ওর গলায় হাতে প্রচুর গহনা ছিল, আর গায়ে দামি পারফিউমের গন্ধ। অভিজিৎ এক নামী ব্র্যান্ডের শেরওয়ানি টাইপ কুর্তা পরেছিল।
দুজনের হাতেই ড্রাই ফ্রুটস আর দামি চকলেটের বড় বড় ঝকঝকে হ্যাম্পার ছিল। হ্যাপি দিওয়ালি ড্যাড। ট্রাফিক উৎসবের দিনে বাইরে বেরোনো মানে কত ঝাক্কি, আমাদের বড় গাড়ি নিয়ে। প্রাঞ্জলি সোফায় বসতে বসতে প্রথম ডায়লগ দিল আর নিজের আইফোন টেবিলে রাখল। অভিজিৎ ওপর হেসে নমস্কার করল আর এক কোণায় গিয়ে বসল। 2 বছরে অভিজিতের মধ্যে অনেক বদল এসেছিল। ওর চোখের নিচে কালি পড়ে গিয়েছিল আর মুখে এক বিচিত্র ধরনের চাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ও ভেতর থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে, এটা যে কেউ সহজে বুঝতে পারত। কিন্তু বিজয় রাও আর প্রাঞ্জলি নিজেদের দেখুনদারির জগতে মগ্ন ছিলেন। বাহ, একেই বলে আসল দিওয়ালি। কি জাঁকজমক আমার মেয়ে আর জামাইয়ের। বিজয়রাও হ্যাম্পারগুলো হাতে নিয়ে প্রশংসার বৃষ্টি শুরু করলেন। মালতীবাই টি টেবিলের নাস্তার বড় বড় থালা এনে রাখলেন। সেই সুন্দর গন্ধে অনন্যার মুখে জল এসে গিয়েছিল। সে একটা চাকলি তুলে নিল। ও মা, কত তেল এই সব কিছুতে। অভিজিৎ, তুমি শুধু এক টুকরো নাও, আমাদের ডায়েট চলছে না। প্রাঞ্জলি নাকে ন্যাপকিন চেপে ধরল। সবাই নাস্তা খেতে লাগল। ঘরের পরিবেশ ওপর শান্ত ছিল, কিন্তু বিজয় রাওয়ের এই শান্তি বেশিক্ষণ সহ্য হওয়ার ছিল না। নিজের সেই পুরনো দাপট দেখানোর নেশা আবার জাগিয়ে উঠল। তিনি এক বেসনের লাড্ডু হাতে নিলেন। অর্চনা আর সৌরভের দিকে একবার তাকালেন আর ওর সেই বিষাক্ত খেলা শুরু হল। সৌরভবাবু, বয়স বাড়ছে তোমাদের, এখন 40-এর ঘরে যাবে। আর কতদিন এমন সাধারণ সাজার ভান করে ভাড়া বাড়িতে পড়ে থাকবে? বিজয়রাবের গলা হঠাৎ চড়ে গেল। অর্চনার হাতের চাকলির টুকরো ওখানেই থেমে গেল। মালতীবাই ভয় পেয়ে স্বামীর দিকে তাকালেন। তোমরা দুজনেই চাকরি করো, কিন্তু না তোমাদের গায়ে কোনো গয়না আছে, না নিজেদের গাড়ি আছে। অভিজিৎ আর প্রাঞ্জলির থেকে কিছু শেখো। দেখো ওদের দিকে, ওরা ৩৫ বছর বয়সে গ্রিন ভিউ সোসাইটিতে ৩ কোটির ফ্ল্যাট নিয়েছে। সোসাইটিতে ঢুকলে বুক গর্বে ভরে যায় আমার। আর তোমরা? বিজয়রাও এখন ওর পুরনো মেজাজে ফিরে এসেছিলেন। বাবা, আজ উৎসবের দিন, আমরা শান্তিতে নাস্তা করি না? অর্চনা অত্যন্ত ধৈর্য ধরে বিষয় পরিবর্তনের চেষ্টা করল। কিন্তু বিজয়রাও কি আর থামার পাত্র? তিনি এখন ছোট আনান্যার দিকে নজর দিলেন। আরে কিসের শান্তিতে? কালেই আনান্যা বড় হবে, ওকে কি ভবিষ্যৎ দেবে তোমরা? অভিজিতের দিকে দেখো, ওর লাইফস্টাইল দেখো। তোমরা এই মেয়েকে জন্মভর এই দারিদ্র্যে আর ভাড়া বাড়িতেই রাখবে নাকি? তোমাদের ভিখারির মতো চালচলনের জন্য এই মেয়ের ভবিষ্যৎও অন্ধকারে যাবে। কোনো ভালো ঘর থেকেও সম্বন্ধ আসবে না এই দারিদ্র পরিবেশে। বিজয় রাওয়ের এই কথাগুলো এক ধারালো ছুরির মতো ছিল। দারিদ্র, ভিখারির মতো চালচলন, মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে, এই শব্দগুলো সরাসরি সৌরভের মনে গিয়ে লাগল। নিজের অপমান সে গত অনেক বছর ধরে শান্তভাবে সহ্য করে আসছিল। অর্চনার কথায় সে এয়ার প্রপার্টিজের সেই বড় গোপন কথাটিও বুকে চেপে রেখেছিল। কিন্তু আজ তার 9 বছরের নিষ্পাপ মেয়ে আনান্যাকেই এই নোংরা অপমানে টেনে আনা হয়েছিল। আনান্যা ভয়ে নিজের হাতের লাড্ডু নিজে নামিয়ে রাখল। ওর ছোট ছোট চোখ জলে ভরে এলো। সে বুঝতে পারছিল না কেন দাদু ওর মা বাবাকে এত খারাপ ভাষায় কথা বলছেন। সে কাঁদতে কাঁদতে সৌরভের কোলে গিয়ে লুকাল। নিজের মেয়ের চোখের জল দেখে সৌরভের ধৈর্য ছুত হল। ওর কপালের রাগের শিরা ফুলে উঠল, হাতের মুঠো শক্ত হয়ে গেল। 2 বছর আগে খাড়ঘরের বাড়ি থেকে শুরু হওয়া এই অপমানের খেলা আজ এখানে নেরুলের এই ভাড়া বাড়িতেই শেষ করার সময় এসেছে, এমনটা ওর মনে হল। সে এক ঝটকায় উঠে দাঁড়াল। তার নিঃশ্বাস দ্রুত বইতে শুরু করছিল। আজ সে বিজয় রাওয়ের মুখের ওই মিথ্যে মুখোশ আর প্রাঞ্জলির ওই মিথ্যে জাঁকজমকের প্রাসাদ সবার সামনে ভেঙে চুরমার করে দেবে। সে বিজয় রাওকে ওই সত্যিটা চিৎকার করে বলবে যে ঘরে বসে আপনি আমাদের দরিদ্র বলছেন, সেই ঘর আর সেই ঘরের ভাড়া আপনি প্রতি মাসে যার কাছে দিচ্ছেন, তার মালকিন আপনারই এই সাধারণ মেয়ে অর্চনা। সৌরভ এক বড় নিঃশ্বাস নিল এবং কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, অমনি অর্চনা খুব দ্রুত কিন্তু শান্তভাবে সৌরভের হাত শক্ত করে ধরল। সৌরভ রাগে ওর দিকে তাকাল। অর্চনার চোখেও জল ছিল, কিন্তু ওর দৃষ্টি ছিল স্থির। সে সৌরভের হাতে হালকা চাপ দিয়ে শুধু ঘাড় নেড়ে না, এখন নয় এমন ইশারা করল। অর্চনা, আজ নয়, আজ এদের সব সত্যি। সৌরভের গলা কাঁপছিল, কিন্তু অর্চনা ওকে চোখ দিয়েই আবার শান্ত থাকতে বলল আর নিচে বসিয়ে দিল। হলে এখন এক অত্যন্ত ভয়ানক এবং শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। শুধু দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দ আসছিল। অভিজিতের কপালে হঠাৎ ঘাম জমে গেল।
সে অস্থির হয়ে নিচের দিকে তাকিয়েছিল। প্রাঞ্জলি অবশ্য মুখে এক বাঁকা হাসি নিয়ে মোবাইলে মগ্ন ছিল, আর বিজয়রাও বুক ফুলিয়ে ভাবছিলেন যে তিনি এদের দুজনকে চিরতরে চুপ করিয়ে দিয়েছেন এবং জয়ের মেজাজে বেসনের লাড্ডুর আনন্দ নিচ্ছিলেন। পরিবেশ এতটাই তপ্ত হয়েছিল যে সেখানে একটা আলপিন পড়লেও তা বোমার মতো শব্দ করত। ঘড়ির ওই টিকটিক শব্দ সবার হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। অর্চনা সৌরভকে শান্ত থাকতে বললেও ঘরের বাতাস ভারী হয়ে গিয়েছিল। বিজয় রাওয়ের অহংকার অবশ্যই নিস্তব্ধতার সুযোগ নিয়ে আরও ফুলে ফেপে উঠল। ওর ধারণা হলো ওর দেওয়া ধারালো টিপ্পনি অর্চনা আর সৌরভ মুখ বুজে সহ্য করে নিয়েছে, আর এতেই তিনি তৃপ্তি পাচ্ছিলেন। মালতী, চিড়ে ভাজার ডাব্বাটা এদিকে দাও তো, বিজয়রাও হুকুম দিলেন। আর চিড়ে চিবোতে চিবোতে তিনি আবার বলতে লাগলেন, দেখলে তো, আমি যা বললাম তাতে সত্যি আছে বলেই তোমরা চুপ করে আছো। জগতে টিকে থাকতে হলে নিজের লেভেল থাকতে হয়, আর সেই লেভেল শুধু টাকা আর জীবনযাত্রার মাধ্যমেই আসে। অর্চনা এখনও শান্তই ছিল। ওর দৃষ্টি শুধু অনন্যার ওপর ছিল, যে এখন কান্না থামিয়ে দিদার কোলে বসেছিল। বিজয়রাও এক বড় নিঃশ্বাস নিলেন, গলা ঝাড়লেন এবং সবার দিকে এক জয়ের দৃষ্টি হেনে এক বড় ঘোষণা করলেন। তোমাদের সবাইকে বলে রাখি, আগে আমার ব্যবসায় যে ক্ষতি হয়েছিল তাতে আমার সব জমানো টাকা চলে গেল, খারঘরের বাড়িটাও চলে গেল। এখন আমার নামে শুধু গ্রামে যেটুকু 7-8 একর জমি আর খালি জায়গা পড়ে আছে, সেটাই আমার আসল সম্পত্তি। আর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে সেই সব জমি আমি শুধুমাত্র প্রাঞ্জলির নামে করে দেব, কারণ ওই আমার লেভেলের। ও আর অভিজিৎ নিজেদের যে সাম্রাজ্য গড়েছে, এই জমি তার সাহায্যেই আসবে। বাকি যাদের নিজেদের ঘর কেনার বুদ্ধি নেই, তাদের হাতে জমি দিয়ে আমি কেন তা নষ্ট করব। বিজয় রাওয়ের এই কথা শোনামাত্র মালতীবাইয়ের হাত থেকে জলের খালি গ্লাসটি নিচে পড়ে গেল। এক ঝনঝন শব্দ হল। অর্চনার ভাগে কিছুই জুটবে না, এটা শুনে তিনি আঁতকে উঠলেন। কিন্তু অর্চনার মুখে রাগ বা দুঃখের কোনো রেখাই ছিল না। ওর ওই জমির প্রতি কোনো আশাও ছিল না, আর কোনো মোহ ছিল না। কিন্তু বিজয় রাওয়ের ঘোষণার পর প্রাঞ্জলির মুখে যে মিথ্যে আনন্দ আর গর্বের ভাব ফুটে উঠেছিল, তা দেখে কারও সহনশীলতার বাঁধ অবশেষে ভেঙে গেল। ব্যাস বাবা, ব্যাস হয়েছে আপনার এই গুণগান। হঠাৎ হলে এক গর্জন শোনা গেল। সবার নজর শব্দের দিকে ঘুরল। ওই কণ্ঠস্বর অভিজিতের ছিল। অভিজিৎ, যে এতক্ষণ এক কোণায় মাথা নিচু করে বসেছিল, সে এখন এক লাফে উঠে দাঁড়িয়েছে। ওর চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল। 2 বছর ধরে ভেতরে জমে থাকা ওর ক্ষোভ, ওর অসহায়তা আর ওর মানসিক যন্ত্রণা এখন এক আগ্নেয়গিরির মতো ফেটে বেরোচ্ছিল। অভিজিৎ, কি বলছো তুমি? ড্যাডের সাথে এভাবে কথা বলে? প্রাঞ্জলি ভয় পেয়ে উঠে দাঁড়াল এবং অভিজিতের হাত ধরার চেষ্টা করল। তুমি চুপ করো প্রাঞ্জলি, একটা শব্দও বলবে না। অভিজিৎ ওর হাত ঝটকিয়ে সরিয়ে দিল। ওর গলা এত চড়া ছিল যে আনান্যা ভয়ে দিদার আঁচলের পেছনে লুকিয়ে পড়ল। বিজয় রাও নিজের জায়গায় থমকে গেলেন। আরে জামাইবাবু, কি হলো হঠাৎ? আমি তো আপনাদের মঙ্গলের কথাই বলছিলাম। কিসের গুণগান করছেন বাবা আপনি আমাদের? কিসের লেবেল আর কিসের সাম্রাজ্য? অভিজিৎ 2 হাতে নিজের মাথা চেপে ধরল। ওর চোখে এখন রাগের সাথে সাথে অসহায়তার জল জমা হতে শুরু করেছিল। আপনার ওই গ্রিন ভিউ সোসাইটির 3 কোটির ফ্ল্যাট আর ওই লাখ টাকার গাড়ি সব কিছু মিথ্যে বাবা, সব একটা বড় জঘন্য দেখনদারি, অভিজিৎ চিৎকার করে বলল। ওর শব্দগুলো পুরো বাড়িতে এক বোমার মতো আছড়ে পড়ল। বিজয়রাবের মুখের রং এক পলকে উড়ে গেল। মিথ্যে মানে? কি বলছো? ওই তোমাদের ফ্ল্যাট? ওই ফ্ল্যাট আমার নয়, ওটা ব্যাংকের। অভিজিৎ হতাশ হয়ে 2 হাত হাওয়ায় ছড়িয়ে বলল। প্রাঞ্জলির ওই দেখনদারির জেদ আর আপনার ওই সমাজে বড় দাপট দেখানোর নেশার জন্যে আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে ওই ঋণ নিয়েছিলাম। মাসে 1.5 লাখ টাকা শুধু ইএমআই যাচ্ছে আমার। রাত কাটে আমার চোখের পাতা এক না করে। আমার ক্রেডিট কার্ড পুরোপুরি ব্লক হয়ে গেছে। আর আজ সকালেই ব্যাংকের ফাইনাল নোটিশ এসেছে বাবা। অভিজিতের গলায় কান্না দলা পাকিয়ে এলো। সে এক নিমেষে পুরোপুরি ভেঙে পড়ে সোফায় আছড়ে পড়ল। আগামী 15 দিনের মধ্যে ব্যাংক ওই ফ্ল্যাট আর গাড়ি বাজেয়াপ্ত করবে। আমরা পুরোপুরি রাস্তায় চলে এসেছি। আমার দেউলিয়া দশা হয়েছে বাবা। এখন আমাদের থাকার জন্য ঘর পর্যন্ত নেই। অভিজিৎ 2 হাতে মুখ ঢাকল আর ছোট বাচ্চার মতো ফুপিয়ে কাঁদতে লাগল। পুরো হলে এখন শ্মশান নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বিজয়রাবের পায়ের তলার মাটিই শুধু নয়, ওর পুরো অস্তিত্বের ভিত যেন কেউ নাড়িয়ে দিল। তিনি স্তব্ধ হয়ে অভিজিতের দিকে তাকিয়েছিলেন।
যে জামাই আর মেয়ের টাকার জন্য তিনি আজীবন এত মিথ্যে গর্ব করে এসেছেন, যাদের জন্য তিনি অর্চনাকে দরিদ্র প্রতিপন্ন করেছিলেন, অথচ সেই অট্টালিকা ভেতর থেকে পুরোপুরি পচে গিয়েছিল, এই সত্য তিনি সহ্য করতে পারছিলেন না। প্রাঞ্জলি, এটা এটা কি বলছে অভিজিৎ? বিজয়রাবের কণ্ঠস্বর আগের মতো দাপুটে ছিল না, তা কাঁপছিল, ভীত ছিল। প্রাঞ্জলি কিছুই বলতে পারল না। তার মিথ্যে বোরখা সবার সামনে ছিঁড়ে গিয়েছিল। সে মাথা নিচু করে হাউ হাউ করে কাঁদতে লাগল। তার সেই ভারী আর চড়া রঙের লেহেঙ্গায় তাকে এখন অত্যন্ত করুণ দেখাচ্ছিল। মালতীবাই মাথায় হাত দিয়ে দেওয়ালের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে হচ্ছিল তার 2 মেয়ের জীবনই ধ্বংস হয়ে গেছে। একজনের জীবন সারল্যের জন্য আর ভাড়া বাড়িতে থাকার জন্য, এটা তার ধারণা ছিল, আর অন্যজনের জীবন অতি দেখনদারির জন্য রাস্তায় চলে আসার কারণে। অর্চনা আর সৌরভ একে অপরের দিকে তাকাচ্ছিলেন। সৌরভ এখন অর্চনার সেই নিস্তব্ধতার আসল অর্থ বুঝতে পেরেছিল। অর্চনা কেন তাকে আগে থামিয়েছিল তা সে এখন বুঝতে পারল। আর অভিজিতের এই দেখনদারির বেলুন একদিন না একদিন ফাটতই। আর সেই বেলুন তাদের নিজেদেরকেই ফাটাতে দেওয়ার সিদ্ধান্ত অর্চনার কতটা সঠিক ছিল তা সৌরভ বুঝতে পারল। বিজয় রাওয়ের মাথায় তখন ভয়ঙ্কর চিন্তা শুরু হয়েছিল। তিনি নিজের ভুল বুঝতে পারছিলেন, কিন্তু তবুও তার মনে এক শেষ স্বার্থপর চিন্তা খেলে গেল। চলুক, অভিজিৎ আর প্রাঞ্জলি রাস্তায় এলেও তাদের কাছে থাকার ঘর নেই, কিন্তু আমিও বা কোথায় নিজের ঘরে থাকছি? আমিও তো এই ভাড়া বাড়িতেই আছি। কিন্তু এখন আমার কাছে গ্রামের সেই জমি আছে, ওটা বিক্রি করে আমি প্রাঞ্জলির জন্য একটা ছোট ফ্ল্যাট কিনে দেব, এটাই তার মাথায় ঘুরছিল। অভিজিতের সেই হৃদয় বিদারক সত্য ভাষণের পর হলে এক ভয়ঙ্কর শ্মশান নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল, যেখানে শুধু নিঃশ্বাস নেওয়ার আর অভিজিতের কান্নার শব্দ আসছিল। দীপাবলির দিনে যে বাড়িতে খুশির হাসি ধ্বনিত হওয়ার কথা ছিল, সেখানে এখন পড়ে রইল শুধু অনুতাপ আর ভেঙে পড়া মিথ্যে অহংকার। বিজয়রাও শূন্য দৃষ্টিতে বসেছিলেন। যে প্রাঞ্জলির সম্পত্তির জন্য তার এত গর্ব ছিল, সেই সম্পত্তি কেবল হাওয়ার এক বেলুন ছিল, এই সত্য মানা তার মস্তিষ্কের অতীত ছিল। তিনি কি বলবেন বা কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। ওর চিন্তার চাকা থমকে গিয়েছিল। মালতীবাই মাথায় হাত দিয়ে দেওয়ালের ওপর ভর দিয়েছিলেন। এই শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতায়, যেখানে প্রতিটি সেকেন্ড 1 ঘণ্টার মতো মনে হচ্ছিল, হঠাৎ টি টেবিলে রাখা অর্চনার ফোনের বিপ বিপ তীক্ষ্ণ শব্দ হল। সেই শব্দে সবাই চমকে উঠল। বিজয় রাও, যিনি আগেই অসহায়তা আর রাগের এক বিচিত্র মানসিক অবস্থায় ছিলেন, অত্যন্ত খিটখিটে মেজাজে ফোনটা হাতে তুলে নিলেন। তার মনে হল কারোর ফালতু মেসেজ হবে, একপাশে ছড়ে ফেলে দেবেন। কিন্তু ফোনের স্ক্রিন জ্বলে উঠল এবং সেই স্ক্রিনের ওপর আসা এক ইমেল নোটিফিকেশন তার নজর কাড়ল। স্ক্রিনে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, AR প্রপার্টিজ, নভেম্বর মাসের ভাড়া জমা। বিজয় রাওয়ের চোখের কোণ কুঁচকে গেল। AR প্রপার্টিজ, এই নাম তার চেনা ছিল। 2 বছর আগে এই নামের কোম্পানির সাথেই তিনি এই বাড়ির ভাড়া চুক্তির কাগজে সই করেছিলেন। তিনি অজান্তেই আঙুল দিয়ে নোটিফিকেশন বারটি নিচে নামালেন। সম্পূর্ণ ড্যাশবোর্ড তার চোখের সামনে খুলে গেল। সেখানে একে একে প্রপার্টি আর ভাড়াটেদের নাম ছিল। বিজয় রাওয়ের চোখ সেই তালিকা ধরে নিচে নামতে লাগল। ইউনিট 1, বাণিজ্যিক দোকান, ঘানশলি, ভাড়া জমা। ইউনিট 2, ফ্ল্যাট 202, নেরুল, ভাড়া জমা। আর হঠাৎ তার আঙুল এক লাইনের ওপর এসে থমকে গেল। ইউনিট 3, ফ্ল্যাট 402, বর্তমান ঠিকানা, ভাড়াটে, বিজয় এবং মালতী, 18,000 টাকা জমা। ওর চোখ ছানা বড়া হয়ে গেল, শ্বাস বুকের মধ্যে আটকে গেল। তিনি অত্যন্ত দ্রুত স্ক্রিনের সবথেকে ওপরে দেখলেন। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, মালিক, অর্চনা এবং সৌরভ। হাতের ফোন কাঁপতে লাগল। বিজয় রাওয়ের আঙুলের শক্তি ফুরিয়ে গেল। তিনি যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ার যেন কোনো বড় গর্ত হয়ে তাকে নিচে টেনে নিয়ে যাচ্ছিল। তার মস্তিষ্ক অবশ হয়ে গেল। কি দেখছিলেন তিনি? এটা কি সম্ভব? তিনি চোখ কুঁচলে আবার স্ক্রিনের দিকে তাকালেন। হ্যাঁ, শব্দগুলো ঠিক তাই ছিল। যে ঘরে বসে গত 2 বছর ধরে তিনি নিজের বড় মেয়েকে দরিদ্র, ভিখারি আর ভাড়া বাড়িতে পচনশীল বলে খোঁটা দিচ্ছিলেন, সেই ঘরটি, সেই বাড়িটি ওঁরই মালিকানাধীন ছিল। প্রত্যেক মাসের 1 তারিখে তিনি নিজের ভাঙা অহংকারের বশে যে এজেন্সিকে ভাড়া দিচ্ছিলেন, সেই টাকা সরাসরি অর্চনা আর সৌরভের অ্যাকাউন্টে জমা হচ্ছিল।
এই ধাক্কা এতটাই ভয়ঙ্কর ছিল যে বিজয় রাওয়ের মুখের রং ফ্যাকাশে সাদা হয়ে গেল, কপালে ঘামের বড় বড় বিন্দু জমা হল। ৩৫ বছর ধরে যে মাপকাঠি দিয়ে তিনি মানুষকে মেপেছিলেন, টাকা আর দাপট, সেই মাপকাঠি আজ ওরই মেয়ে ওর মাথার ওপর ভেঙে ফেলল। নিজেরই মেয়ের আর সেই অতি সাধারণ জামাইয়ের তিনি ভাড়াটে, এই সত্য তার অহংকারকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিল। তার ভেতরের সেই গর্বিত পাইকারি ব্যবসায়ী এক নিমেষে ভেঙে পড়ল। এটা কি? বিজয় রাওয়ের মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। ওর কণ্ঠস্বর শুকনো আর কাঁপছিল। তিনি কাঁপানো আঙুল অর্চনার দিকে তাক করলেন। অর্চনা, এই AR প্রপার্টিজ, এটা কি তোমার নাম? সবার নজর এখন অর্চনার ওপর। প্রাঞ্জলি চোখের জল মুছে ওপরের দিকে তাকাল। অভিজিতও কিছু বুঝতে পারছিল না। অর্চনা শান্তভাবে উঠে দাঁড়াল। ওর মুখে কোনো জয়ের আনন্দ ছিল না, না ছিল বাবাকে ছোট করার কোনো প্রতিশোধ স্পৃহা। সেখানে ছিল এক গভীর আর প্রগাঢ় নিস্তব্ধতা। সৌরভ ওর পাশে এসে দাঁড়াল। সে অত্যন্ত দৃঢ়ভাবে অর্চনার কাঁধে হাত রাখল। সেই স্পর্শ বলছিল, আমি পাহাড়ের মতো তোমার পাশে দাঁড়িয়ে আছি, এখন যে সত্য তা সামনে আসতে দাও। অর্চনা বাবার চোখে সরাসরি তাকাল। ওর দৃষ্টি এতটাই স্থির ছিল যে বিজয়রাও সেই দৃষ্টি সহ্য করতে পারছিলেন না। হ্যাঁ বাবা, অর্চনার কণ্ঠস্বর অত্যন্ত সংযত, কিন্তু পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। এই ঘর আমার আর সৌরভের। গত ২ বছর ধরে আপনারা যে ঘরে ভাড়া দিচ্ছেন সেটা আমাদেরই মালিকানাধীন। এই শব্দগুলো বিজয় রাওয়ের কানে হাতুড়ির মতো আছড়ে পড়ল। তিনি কাঁপানো হাতে কপালের ঘাম মুছলেন। মানে তোমরা। তিনি বাক্যটি শেষ করতে পারছিলেন না। অর্চনা আরও বলল, শুধু এই একটা ঘর নয় বাবা, AR প্রপার্টিজের নামে নেরুল আর ঘানশলি এলাকায় আরও ৮টি প্রপার্টি আছে আমাদের। তাতে বাণিজ্যিক দোকান আর ফ্ল্যাটও আছে। আর এই সব কিছু আমরা কোনো ব্যাংকের লোনে নয়, বরং আমাদের নিজেদের পরিশ্রম আর জমানো টাকায় গড়ে তুলেছি। প্রাঞ্জলির চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। যার সাধারণ জীবন নিয়ে সে আজীবন বিদ্রূপ করে এসেছে, সেই দিদি তার ওই মিথ্যে ৩ কোটির ফ্ল্যাটের চেয়ে কত গুণ বেশি সম্পত্তি নিজের নামে নিয়ে বসে আছে। অভিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। সে এখন সৌরভের এই সাধারণ চালচলনের পেছনের আসল ঐশ্বর্য বুঝতে পারল। কিন্তু তোমরা আমাকে বললে না কেন? এমন সাধারণ সাজার ভান কেন করলে? আমাকে অপমান করার জন্য? বিজয় রাওয়ের গলা এখন পুরোপুরি কান্নায় ভেঙে পড়ল। ওর সেই বস সুলভ ভাবভঙ্গি পুরোপুরি ঝরে পড়ল। সৌলভ এক পা এগিয়ে বলল, বাবা, আমরা এটা কাউকে ছোট করার জন্য বা অপমান করার জন্য লুকোইনি। অর্চনা এই গোপন কথাটি আমার সাথে আগলে রেখেছিল, কারণ ও জানত আপনার টাকার দিকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আপনি মানুষের দাম তার ব্যাংক ব্যালেন্স দেখে ঠিক করেন। যদি আমাদের আপনাকে অপমানই করতে হতো, তবে ২ বছর আগে যখন আপনি ঘর বিক্রি করে রাস্তায় এসেছিলেন, তখনই আমরা আপনাকে বলে দিতাম যে আপনি আমাদের ঘরে থাকতে এসেছেন, কিন্তু আমরা তা করিনি। অর্চনা এগিয়ে এসে বলল, বাবা, টাকা বেঁচে থাকার জন্য লাগে, দেখুনদারির জন্য নয়। প্রাঞ্জলি আর অভিজিৎ দেখুনদারির জন্য টাকা উড়িয়েছে আর আজ তাদের ঘরে না থাকার অবস্থা হয়েছে। আমরা টাকা ভবিষ্যতের জন্য বুনেছি। বিজয় রাওয়ের নিজের অস্তিত্বের উপর লজ্জা হতে লাগল। তিনি সারা জীবন ভুল ঘোড়ার উপর বাজি ধরেছিলেন। যে মেয়েকে তিনি মাথায় তুলে রেখেছিলেন সে মিথ্যে দেখনদারিতে ডুবে গিয়েছিল, আর যে মেয়েকে তিনি পায়ের ধুলো মনে করতেন সেই আজ ওর মাথার উপরের ছাদ হয়ে দাঁড়িয়েছিল। তার হাত থেকে অর্চনার ফোন সোফার উপর পড়ে গেল। 2 হাত হাঁটুতে রেখে তিনি মাথা নিচু করে নির্বাক হয়ে গেলেন। সেটা ছিল তার জীবনের সব থেকে বড় পরাজয়, কিন্তু সেই পরাজয় তাকে এমন এক সত্যের উপলব্ধি করালো যা গত ৩৫ বছরে কোনো দিন হয়নি। সোফার ওপর পড়ে থাকা ফোনের স্ক্রিনের আলো এখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল, কিন্তু বিজয় রাওয়ের জীবনের সব থেকে বড় সত্য সেই আলো চিরতরে খোদাই করে দিয়েছিল। খারঘরের সেই দর্পি ব্যবসায়ীর, সেই মুগুর বাবার অহংকার আজ পুরোপুরি ধুলোয় মিশে গেল। যে মেয়েকে তিনি সারা জীবন দরিদ্র অভাগী বলে খোটা দিয়েছেন, যার সারল্যের কথা আত্মীয়দের কাছে হাসাহাসি করেছেন, সেই মেয়েই আজ এই দুর্দিনে ওর আসল আশ্রয় আর ওর মাথার উপরের ছাদের মালিক বেরোল। এই চিন্তা ওর মনে সাপের মতো দংশন করছিল। ওর গলায় কথা আটকে গিয়েছিল, শুধু ওর চোখের কোল লাল হয়ে গিয়েছিল। মালতীবাইয়ের তো পায়ে চলার শক্তিও হারিয়ে গিয়েছিল।
সারা জীবন স্বামীর মিথ্যে অহংকার আর প্রাঞ্জলির দেখনদারিকে তিনি মৌন সমর্থন দিয়ে এসেছেন। আজ সত্য সামনে আসার পর তার নিজেকে অর্চনা আর সৌরভের সামনে অপরাধী মনে হচ্ছিল। তিনি কাঁপানো পায়ে এগিয়ে এলেন এবং সরাসরি অর্চনার 2 হাত নিজের হাতে নিলেন। অর্চনারে মা, মালতীবাইয়ের চোখে অশ্রুর ধারা বইতে লাগল। আমাদের ক্ষমা করিস মা, আমরা জন্মদাতা হয়েও তোকে কোনোদিন চিনতে পারিনি। তোর সারল্যকে আমরা তোর অক্ষমতা ভেবেছি, আর যার জন্য আমরা তোকে সারা জীবন কাঁদালাম, সেই প্রাঞ্জলি আজ আমাদের বৃদ্ধ বয়সে আমাদের রাস্তায় নিয়ে এলো। কি মুখ দেখাবো তোকে মা, তুই আমাদের মালিক বেরোলি। মালতীবাই ফুপিয়ে কাঁদতে লাগলেন। অর্চনা সাথে সাথে মাকে জড়িয়ে ধরল। মা, এসব কি বলছো? মালিক আবার কি? আমি তো তোমাদের মেয়েই। মাকে শান্ত করল অর্চনা এবং বিজয়রাওয়ের সামনে গিয়ে দাঁড়াল। বিজয়রাও অত্যন্ত অপরাধীভাবে ভারী মন নিয়ে ওপরে তাকালেন। ওর মনে হল অর্চনা এখন ওর উপর চিৎকার করবে, কড়া ভাষায় অপমান করবে, ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেবে, কারণ তেমনটা করার পূর্ণ অধিকার এখন ওর ছিল। কিন্তু অর্চনার মুখে কোনো প্রতিশোধের ভাব ছিল না, জয়ের উন্মাদনাও ছিল না। সেখানে ছিল শুধু এক গভীর প্রজ্ঞা আর সংস্কারের নিস্তব্ধতা। সে অত্যন্ত নম্রভাবে কিন্তু দৃঢ় গলায় বলল, বাবা, একটু আগে সৌরভ যা বলল, আমরা এই সব কিছু আপনাকে অপমান করার জন্য বা ছোট দেখানোর জন্য লুকোইনি। আমি শুধু আপনার ওই টাকার মাপকাঠিটা এড়াতে চেয়েছিলাম। আমি আমার আর সৌরভের সংসার দেখনদারির প্রতিযোগিতায় নামাতে চাইনি। টাকার আওয়াজ খুব বেশি হয় বাবা, ওটা মানুষের সম্পর্ককে খেয়ে ফেলে। আমি আমাদের সম্পর্কগুলো আগলে রাখতে চেয়েছিলাম। বিজয়রাও নীরবে শুনছিলেন। আর বাবা, আপনি নিজেকে ভাড়াটে ভেবে একদম ছোট মনে করবেন না। আপনি এই ঘরে ভাড়াটে হিসাবে নয়, বরং আমার বাবা হিসাবে সারা জীবন থাকতে পারেন। এই ঘর আপনারই, কিন্তু এরপর থেকে আমার আর প্রাঞ্জলির তুলনা করবেন না। টাকার উপর ভিত্তি করে মানুষের দাম দেওয়ার আপনারই স্বভাব, আপনাকে এখানেই চিরতরে ছেড়ে দিতে হবে। অর্চনার সম্মানজনক কিন্তু স্পষ্ট শব্দগুলো বিজয়রাওয়ের হৃদয়ের এপার ওপার করে দিল। তিনি মাথা নিচু করলেন। ততক্ষণে ছোট্ট আনান্যা, যে এতক্ষণ বড় বড় চোখে সব দেখছিল, সে ধীরে ধীরে হেঁটে বিজয়রাওয়ের কাছে এল। সে তার ছোট ছোট কচি হাত বিজয়রাওয়ের কাঁপানো হাতের ওপর রাখল। বিজয়রাও অশ্রুপূর্ণ চোখে সেই নিষ্পাপ প্রাণের দিকে তাকালেন। যে নাতনিকে তিনি কিছুক্ষণ আগে দরিদ্র পরিবেশে বেড়ে ওঠা বাচ্চা বলেছিলেন, সেই মেয়েই এখন ওর দিকে অত্যন্ত মায়াভরে তাকিয়েছিল। আনন্যা আধো আধো কিন্তু স্পষ্ট গলায় বলল, দাদু, কেঁদো না। মা তো বলছে না এই ঘর তোমারই। মা বাবার কাছে তো অনেক ঘর আছে, তুমি এখানেই শান্তিতে থাকো। আনান্যার সেই নিষ্পাপ কথায় বিজয়রাবের অবশিষ্ট অহংকারের দেওয়ালও ভেঙে পড়ল। সেই ছোট্ট মেয়ের অগাধ জ্ঞান আর ওর ভালোবাসার স্পর্শ তিনি আর সহ্য করতে পারলেন না। ৩৫ বছরের সেই দর্পি বাবা, খাড়ঘরের সেই গর্বিত ব্যবসায়ী আজ এক ৮ বছরের নাতনির সামনে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তিনি 2 হাতে মুখ ঢাকলেন এবং ওর ভেতরে জমে থাকা সব মিথ্যে অহংকার, লজ্জা আর অনুতাপ অশ্রু হয়ে ঝরে পড়তে লাগল। প্রাঞ্জলি আর অভিজিৎ এক কোণে মাথা নিচু করে বসে রইল। তাদের মিথ্যে দেখনদারি আর ৩ কোটির ধারের অট্টালিকা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। অর্চনার সেই বিশাল কিন্তু শান্ত সাফল্যের সামনে তাদের নজর ওপরে উঠছিল না। অর্চনা সৌরভের দিকে তাকাল। এখন সেখানে থাকার আর কোনো মানে ছিল না। যে সত্য সবার সামনে আসার কথা ছিল তা এসে গিয়েছিল, যে অহংকারের নাশ হওয়ার কথা ছিল তা হয়ে গিয়েছিল। সৌরভ আনন্যাকে কোলে তুলে নিল। মা, আমরা এখন আসি। দিওয়ালির ফরাল খুব ভালো হয়েছিল। অর্চনা যাওয়ার সময় অত্যন্ত শান্তভাবে মালতীবাইকে বলল। বিজয়রাও সোফায় বসে কাঁদছিলেন, ওর ওপরে তাকানোর সাহস ছিল না। অর্চনা, সৌরভ আর ছোট্ট আনান্যা কোনো বড় আড়ম্বর ছাড়াই অত্যন্ত শান্তভাবে সেই ঘর থেকে বেরিয়ে এল। নেরুলের সেই সোসাইটির নিচে আসার পর অর্চনা আকাশের দিকে তাকাল। রাত ৮টা বেজে গিয়েছিল। বাইরে দিওয়ালির বাজি ফাটছিল। আকাশে রংবেরঙের আলোকসজ্জা চলছিল। সর্বত্র এক আনন্দ আর আলোর পরিবেশ ছিল। কিন্তু অর্চনার ভেতরে আজ এক অন্য দীপাবলি পালিত হচ্ছিল। গত ১০ বছর ধরে নিজের ঘরেই যে তার নিঃশ্বাস আটকে আসছিল, আজ তা খোদাই করে মুক্ত হল। বাবার খোটার সেই অদৃশ্য ফাঁস যা তার গলায় লেগেছিল,
তা চিরতরে ছিঁড়ে গেল। আজ সে নিজেকে সত্যিই স্বাধীন আর হালকা মনে করছিল। সৌরভ আলতোভাবে অর্চনার হাত নিজের হাতে নিল। তার চোখে অর্চনার প্রতি অগাধ গর্ব উপচে পড়ছিল। তুমি আজ অনেক বড় ধৈর্য দেখালে অর্চনা, আমার খুব গর্ব হচ্ছে তোমার ওপর। অর্চনা হেসে তার কাঁধে মাথা রাখল। আনান্যা তার বাবার কোলে বসে আকাশের বাজি দেখে হাততালি দিচ্ছিল। তিনজনের মুখেই এক নির্মল আর তৃপ্তির হাসি ছিল। তাদের কাছে প্রাঞ্জলির মতো লাখ টাকার গাড়ি ছিল না, কিন্তু তাদের কাছে ঋণ মুক্ত আর অহংকার মুক্ত এক সুন্দর জীবন অবশ্যই ছিল। তারা তিনজনই তাদের পুরনো দুচাকির গাড়িতে বসল এবং নতুন জীবনের পথে রওনা হল। জগৎকে দেখানোর জন্য করা দেখনদারি আর মিথ্যে দাপট সবসময়ই বালির প্রাসাদের মতো হয়, যা পরিস্থিতির এক ঢেউয়েই ধসে পড়ে। কিন্তু শান্তিতে পরিশ্রম আর সঠিক পরিকল্পনার মাধ্যমে গড়ে তোলা সাফল্য এক অটল পাহাড়ের মতো হয়। নিজেকে প্রমাণ করার জন্য শব্দের বড় আওয়াজের দরকার হয় না। আপনার শান্তভাবে অর্জিত সাফল্যই একদিন এত জোরে শব্দ করবে যে জগৎকে তা মাথা নিচু করে শুনতে হবে। অর্চনা আর সৌরভের এই কাহিনী এই স্বাভিমান, সংযম আর সত্যিকারের ঐশ্বর্যের প্রেরণা দেয়। বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি গল্পটি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। ধন্যবাদ।